বাইডেন যুগের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান। মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত। পশ্চিম তীরে আরও ১৯ বসতি অনুমোদন ইসরায়েলের, তীব্র সমালোচনা আন্তর্জাতিক মহলে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের অধীনে নিয়োগ পাওয়া প্রায় ৩০ জন মার্কিন রাষ্ট্রদূতকে তাদের পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ২৯টি দেশের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে আগামী জানুয়ারিতে তাদের বর্তমান মিশনের মেয়াদ শেষ হবে। প্রশাসনের লক্ষ্য আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী কূটনীতিকদের নতুন করে নিয়োগ দেয়া। কর্মকর্তারা জানান এসব রাষ্ট্রদূত পররাষ্ট্র দপ্তরে চাকরি হারাচ্ছেন না, চাইলে তারা অন্য দায়িত্বেও যেতে পারবেন। স্টেট ডিপার্টমেন্ট বলছে রাষ্ট্রদূত পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আফ্রিকায় ১৩টি দেশে ও এশিয়ায় ৬টি দেশে। পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সেলেন্ট ক্লাস প্রদান করা হয়েছে। গেল রোববার সৌদির রাজধানী রিয়াদ সফরকালে তিনি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করেন। সৌদি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে এ সফর সৌদি পাকিস্তানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভার নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ তদন্ত সংস্থা। বিস্ফোরণে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালক গুরুতর আহত হন। তদন্তকারীরা জানান বিস্ফোরকটি গাড়ির নিচেই পুঁতে রাখা হয়েছিল। নিহত সার্ভার রুশ জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। রুশ কর্মকর্তারা প্রাথমিক তদন্তে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন। অতীতের এ ধরনের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডে বিস্ফোরক ব্যবহারের নজিরের কথাও উল্লেখ করা হয়েছে। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায় জাপানে পারমাণবিক হওয়ার আকাঙ্ক্ষা মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক এক বিবৃতিতে বলেন, জাপান পারমাণবিক অস্ত্র অর্জন করলে শুধু এশিয়া নয় পুরো বিশ্বই মারাত্মক ঝুঁকিতে পড়বে। উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে জাপান পারমাণবিক হলে এশিয়ায় ভয়াবহ পারমাণবিক সংকট সৃষ্টি হবে। তবে নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে পিয়ংইয়ং কোনো মন্তব্যই করেনি। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ড পুনর্দখলের লক্ষ্য ত্যাগ করেননি। আন্তর্জাতিক আলোচনা চললেও তার মূল উদ্দেশ্য অপরিবর্তিত রয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউক্রেন ছাড়াও সাবেক সোভিয়েত রাষ্ট্র এবং ন্যাটোভুক্ত কিছু এলাকায় প্রভাব বিস্তারের পরিকল্পনা রয়েছে পুতিনের। হাউস গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন, ইউরোপীয় নেতা পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর মূল্যায়নও একই। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ডনবাস, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়া রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে 19টি ইসরায়েলি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের কাছে দেয়া তার প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। উল্লেখ্য, স্মোটরিচ নিজেও পশ্চিম তীরে বসবাসকারী একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে গুরুতর হুমকির মুখে ফেলছে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গেল রোববার ব্রাজিলের ফোজ দো ইগুয়াসুতে মার্কোসুর শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপ শুধু ওই দেশের জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হবে। লুলা আরও বলেন, দক্ষিণ আমেরিকা আবারও বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় পড়ছে, যা অঞ্চলের শান্তিকে প্রশ্নবিদ্ধ করছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করতে বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল রোববার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেন। রয়টার্সের বরাতে জানা গেছে, এ আদেশের ফলে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি আগামী 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় $17,000 কোটি বরাদ্দ পাবে। এ অর্থ দিয়ে হাজার হাজার নতুন কর্মী নিয়োগ, বন্দিশালা নির্মাণ এবং আটক অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য 2026 সাল থেকে প্রতি বছর অন্তত 10 লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো। ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে 16 জনের মৃত্যু হয়েছে। সোমবার 22 নভেম্বর ভোরে রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাওয়ার পথে একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় বাসটি দ্রুত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। তিনি বলেন, ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় পুরনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ ও সড়ক নিয়ম লঙ্ঘনের কারণে প্রায়ই ভয়াবহ পরিবহন দুর্ঘটনা ঘটে থাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।